মিস্টার আবরার বাহির থেকে কেবল আসলো। আসার সময় অনেক ফাস্টফুড সাথে করে এনেছে। মিস্টার আবরার আর নক্ষত্রের মামারা একসাথে বসে আড্ডা দিচ্ছিল। মিসেস আবরার নক্ষত্রকে ওর মামাদের ফ্ল্যাটে নিয়ে গেল, কারণ এখানে আপাতত কোনো রুম ফাঁকা নেই। অদ্রি আর পাতা বসে বসে আচার খাচ্ছে আর গল্প করছে। তিতিক্ষা লজ্জা মাখা মুখ নিয়ে নানুর পাশে বসে আছে। নানু তো এই ব্যাপারটাতে খুব মজা নিয়েছে। নক্ষত্রের বলা কথায় তিতিক্ষা যে ঠিক কতটা খুশি হয়েছে এইটা সে প্রকাশ করতে পারছে না। এইদিকে তিতিক্ষার মামনি আর ওনার হাজবেন্ড তুমুল ঝগড়া করছে। বিভা আর আহান সোফাতে বসে দুজনের ঝগড়া দেখছে। দুজনে গালে দুই হাত দিয়ে একবার সামনের দিকে তাকাচ্ছে, একবার ওনার হাজবেন্ডের দিকে তাকাচ্ছে। আবার মাঝে মাঝে ওদের বাবা মায়ের কথা অনুযায়ী দুজনে ঠিক ঠিক বলে স্লোগান দিচ্ছে। আহানের বাবা বাইরে থেকে হালিম খেয়ে এসেছে। তারপর থেকে ওনার ডায়রিয়া শুরু হয়েছে। উনি একটু পর পর ওয়াশরুমের ভ্রমণে যাচ্ছে। মামুনি অগ্নির কণ্ঠে চিৎকার করে বলে উঠল, এই বুড়ো বয়সেও কি তোমার ভীমরতি কমবে না? কতবার বলছি যে বাইরের খোলা জায়গার খাবার খাবে না। বেশ হয়েছে, দোয়া করি যাতে তুমি সারা বছর এইরকম ডায়রিয়ার রুগীই থাকো। অসভ্য লোক একটা। মামুনির কথা শুনে আহান আর বিভা মুখ টিপে হাসছে। এটা নতুন কিছু না, তারা সব সময়ই ওর বাবা মায়ের এরকম ঝগড়া দেখে অভ্যস্ত। তবে ওদের বাবা কখনো এর প্রতি উত্তর করে না, কারণ উনিও ভালো করেই জানেন ওনার মিসেস ওনার ভালোর জন্য এত বকাঝকা বলে। মামুনি যখন ওনার হাজবেন্ডকে বকা দেয়, তখন ওনার হাজবেন্ড মামুনির দিকে তাকিয়ে বোকা বোকা একটা হাসি দেয়। এই বোকা বোকা হাসি দেখে তনুকা, বিভা, আহান, নবীন হেসে লুটুপুটি খায়। এমন সিরিয়াস মুহূর্তে ছেলে মেয়েদের হাসি দেখে মামুনি আরও রেগে যায়। তখন ওনার হাজবেন্ডের সব রাগ ছেলেদের উপর ছাড়ে। তিতিক্ষার আব্বু আম্মু বাসায় ফিরে ফ্রেশ হয়ে নিল। সারাদিন দুজনেরই খুব ব্যস্ত সময় কাটে। তিতিক্ষার আম্মু কলেজ থেকে ফিরে কাগজপত্র নিয়ে বসেছে। ওনার কলেজে সামনের সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হবে, এই জন্য সব টিচারদের একটু ব্যস্ত সময় কাটছে। শীত বাড়ছে, পরীক্ষাটা হয়ে গেলে সব স্টুডেন্টরাও বাঁচবে, সাথে টিচাররাও। নক্ষত্র কেবল হট শাওয়ার নিয়ে বের হলো। নক্ষত্রের আম্মু খাবার নিয়ে নক্ষত্রের রুমে এলো। নক্ষত্র আর কিছু না বলে খেতে বসলো। নক্ষত্রের আম্মু নক্ষত্রকে উদ্দেশ্য করে বলল, তিতিক্ষাকে নিয়ে কোথাও একটা ঘুরে এসো। দুজন দুজনকে একটু সময় দেওয়া দরকার, তাহলে দেখবে দুজনের সম্পর্কটা একটু সহজ হয়ে গেছে। নক্ষত্র কিছু না বলে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। আসলে ব্যাপারটা নক্ষত্রও ভেবেছে, তিতিক্ষা এখনো ওর সাথে সহজ হতে পারেনি। এই জন্য সে নক্ষত্রকে দেখলে পালিয়ে পালিয়ে বেড়ায়। নক্ষত্রের আম্মু আরও কিছু কথা বলল। নক্ষত্র চুপ করে ওর আম্মুর সব কথা শুনল। নক্ষত্র খাওয়া শেষ করে হাত ধুয়ে এসে বলল, আমাকে তো বললে, কিন্তু তোমার পুত্রবধূ কি আমার সাথে যেতে রাজি হবে আম্মু? নক্ষত্রের আম্মু মুচকি হাসল। উনি এসে নক্ষত্রের পাশে বসতেই নক্ষত্র ওর আম্মুর কোলে শুয়ে পড়ল। নক্ষত্রের আম্মু নক্ষত্রের চুল টেনে দিতে থাকলো। প্রশান্তিতে নক্ষত্র ওর চোখ বন্ধ করে নিল। নক্ষত্রের আম্মু বলল, সম্পর্কটাকে সহজ করতে চাইলে দুজনের সময় দিতে হবে, বোঝার চেষ্টা করতে হবে একে অপরকে। তিতিক্ষা তো তোমার সাথে তেমনভাবে একটা সময় কাটায়নি। তুমি যে মানুষ হিসেবে কেমন সেটা তো সে জানে না। ফোনে কথা বলে কতটুকুই বা চেনা জানা যায়। এইবার দিয়ে 3বার হলো তোমাদের দেখা, তবু দুজন দুজনকে যেভাবে সময় দেওয়া হয়নি, আর সম্পর্কটাকেও সহজ করতে পারোনি। এজন্যই মনে হয় তিতিক্ষা তোমার থেকে পালিয়ে বেড়ায়। তোমরা যাতে দুজন দুজনকে সময় দিতে পারো, তিতিক্ষা আর তোমাকে এই কারণেই এখানে এনেছি। এটা তিতিক্ষার বাসায় সবাই জানে, আর সবাই চায় তোমরা একে অপরকে চেনো, বোঝো। আমি জানি আমার ছেলে মতো বিবেক আর বুদ্ধি সম্পূর্ণ ছেলে হয় না, তবুও বলছি সময় দিতে গিয়ে এমন কিছু ভুল করো না যাতে আমাদের সবার মাথা হেট হয়ে যায়। নক্ষত্র বুঝলো ওর আম্মু ওকে কি বোঝাতে চাইছে। নক্ষত্র ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, কালকে সকালে আমরা বের হব, এই কথাটা তোমার পুত্রবধূকে জানিয়ে দিও। আর হ্যাঁ, 4 দিন আমরা বাসায় ফিরছি না। এই 4 দিন
তোমার পুত্রবধূকে সিলেট ঘুরিয়ে দেখাবো। আর আম্মু, চিন্তা করো না, তোমার ছেলে তোমার মেয়েকে আগলে রাখবে। তোমার আমার নামে নেগেটিভ কোনো অভিযোগ তোমার কাছে আসবে না। নক্ষত্রের আম্মু ছেলের কথা শুনে হাসলো। নক্ষত্র এখন ঘুমাবে ভেবে নক্ষত্রের আম্মু চলে গেল। নক্ষত্র ওর ফোনটা বের করে তিতিক্ষাকে কল দিল। তিতিক্ষা কলটা রিসিভ করে নক্ষত্র বলল, তোমার লজ্জা মাখা মুখটা খুব দেখতে ইচ্ছে করছে। তুমি একটু লজ্জা পাও তো, আমি বসে বসে দেখি। নক্ষত্রের কথা শুনে তিতিক্ষা সত্যি লজ্জা পেল। হুট করে ফোন দিয়ে এইভাবে কথা বলে, তিতিক্ষা কি বলবে বুঝতে পারছে না। এমন আদুরে সুরে নক্ষত্রের বলা ভয়েসটা খুব মারাত্মক। নক্ষত্রের এমন আদুরে ভয়েসটা তিতিক্ষা যেন সরাসরি হার্টে গিয়ে বিঁধে। তিতিক্ষা ফোনটা কানে নিয়ে চুপ করে আছে। লজ্জায় ওর মুখটা লাল আভা ধারণ করেছে। গোলুমোলু গাল দুটো লাল হয়ে গেছে। তিতিক্ষা মাথা নিচু করে আছে। নক্ষত্রের বলা কথাটা শুনে ওর শরীরে মৃদুভাবে কাঁপছে। তিতিক্ষা চুপ করে আছে দেখে নক্ষত্র বলল, আমি কি তোমার রুমে আসতে পারি? শুধুমাত্র তোমার এই লজ্জা মাখা মুখশ্রীটা দেখে আমার দুই চোখের তৃষ্ণা মেটাতে। নক্ষত্র ইচ্ছে করে তিতিক্ষাকে লজ্জায় ফেলতে যাচ্ছে। ইস, ছেলেটা আসলেই খুব ফাজিল। তা না হলে এইভাবে কেউ লজ্জা দেয়? নক্ষত্রের এইসব বললেই বা ওকে কেন লজ্জা পেতে হবে? এই কথার উত্তরটা তিতিক্ষার অজানা। তিতিক্ষা চুপ করে থাকতেই নক্ষত্র দুষ্টু হেসে আবার বলে উঠল, তোমাকে পুরো টমেটোর মতো লাগছে। আমার যদিও টমেটো খুব একটা পছন্দ না, তবে তুমি নামক টমেটো বউটা আমার খুব বেশি পছন্দের। তিতিক্ষার এবার যায় যায় অবস্থা। নক্ষত্রের বলা কথাগুলো শুনে ওর হার্ট দ্রুত গতিতে লাফাচ্ছে, নিঃশ্বাস আটকে যাচ্ছে। তিতিক্ষা লজ্জায় কিছু বলতেও পারছে না। নক্ষত্রের বলার এমন কথার প্রতি উত্তরে কি বলবে তিতিক্ষা খুঁজে পাচ্ছে না। তিতিক্ষা চুপ করে থেকে মনে মনে ভাবছে, এই ছেলেটা আজকে ওনার প্রতিটা কথায় আমাকে লজ্জা দেওয়ার জন্যই উঠে পড়ে লেগেছে। তিতিক্ষা কিছু একটা মনে করে মাথা তুলে সামনে তাকালো। নক্ষত্র তখন দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল। নক্ষত্রের দৃষ্টি তখন তিতিক্ষার মুখ পানে। নক্ষত্র মুচকি মুচকি হাসে। তিতিক্ষা নক্ষত্রকে দেখে সাথে সাথে মাথা নিচু করে নিল। নক্ষত্র হাসলো তিতিক্ষার কর্মকাণ্ড দেখে। অদ্রি তক্ষুনি তিতিক্ষাকে ডাকতে রুমে আসলো। নক্ষত্রকে দেখে অদ্রি ভুরু কুঁচকে বলল, ভাইয়া, তুই কি এখন ভাবিমণির সাথে প্রেম করতে এসেছিস? অদ্রির কথা শুনে নক্ষত্র ঘাড় ঘুরে পাশ ফিরে তাকালো। অদ্রি ওর কোমরে দুই হাত রেখে নক্ষত্রের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। অদ্রির এমন বেআক্কেলের মতো কথা শুনে নক্ষত্র অদ্রির মাথায় একটা টুকা মেরে চলে গেছে। অদ্রি মাথা নাড়তে নাড়তে রুমে ঢুকলো। তিতিক্ষা তখনও চুপ করে মাথা নিচু করে বসেছিল। অদ্রি তিতিক্ষার পাশে বলল, ভাবিমণি চলো, সবাই বাইরে আড্ডা দিচ্ছে, তোমাকেও ডাকছে। অদ্রির কথা শুনে তিতিক্ষা উঠে দাঁড়ালো। দুজনেই গেল রুমের বাইরে। নক্ষত্র তখন একটু দূরে ফোনে কারোর সাথে কথা বলছিল। সামনে রাখা আছে হরেক রকমের নাস্তা। সবাই কাছে আর জম্পেশ আড্ডা দিচ্ছে। বাড়ির সবাই এখানে উপস্থিত আছে শুধু পলক ছাড়া। নক্ষত্র ফোনে কথা বলা শেষ করে এসে দাঁড়াতেই অদ্রি বলে উঠল, আম্মু, তোমার ফজিল ছেলে একটা আকাম করেছে। সে ভাবিমণির রুমে উকি দিচ্ছিল। ভাবিমণিকেও সে কিছু একটা বলেছে, যার কারণে ভাবিমণি একেবারে লজ্জায় রাঙা হয়ে উঠেছে। তুমি দেখো, ভাবিমণির মুখটা এখনও লজ্জায় লাল হয়ে আছে। তোমার ভদ্র ছেলের এই আকামটা আমি দেখে ফেলেছি, তাই সে আমাকেও মেরেছে। লে। এবার অদ্রি একঘর মানুষের সামনে নক্ষত্রের ইজ্জতের ফালুদা করে দিল। নক্ষত্র আর চোখে তিতিক্ষার দিকে তাকালো। তিতিক্ষার অদ্রির কথা শুনে আরও বেহাল দশা। তখনই নানু বাজখায় গলাতে বলে উঠল, ওই ফুরি, আমার নাতিরে কি কালা জাদু করছস? একেবারে বইয়ের পাগল হয়ে গেছে। নানুর কথা শুনে বড়রা মুখ টিপে হাসে। নক্ষত্রও এবার লজ্জা পেল, বিশেষ করে বউ শব্দটা শুনে। তিতিক্ষা এখন নক্ষত্রের বউ, এই কথাটা শুনলে নক্ষত্রের মনে অন্যরকম একটা অনুভূতি এসে ছুঁয়ে যাচ্ছে। আর তিতিক্ষার মনে হচ্ছে মাটি ফাঁক করে মাটির নিচে ঢুকে পড়তে। যেমন ফাজিল ভাই তেমনি হয়েছে তার বোন। আর নানু সে তো আছে এক ধাপ উপরে। বড় মামিরাও হাসছে অদ্রির কথা শুনে।
বড়দের সাথে সামনে লজ্জাজনক একটা পরিস্থিতি। তিতিক্ষার ইচ্ছে করছে এক দৌড়ে রুমে গিয়ে বালিশের নিচে মুখ লুকাতে। সবাই তিতিক্ষাকে লজ্জায় ফেলার প্রতিযোগিতায় যেন নাম লিখিয়েছে। এই জন্যই যখন তখন যে যার মতো করে তাকে লজ্জা দিয়ে যাচ্ছে। নক্ষত্র সবার দিকে আর চোখে একবার তাকালো, এরপর নরম সুরে তিতিক্ষার দিকে তাকিয়ে বলল, তুমি শীতের ড্রেস পরে এসো, আমরা একটু বাইরে বের হব। নক্ষত্রের আম্মু কথাটা শুনে নক্ষত্রকে বলল, আব্বু রাতের বেলায় আবার কি বের হবি? এত জার্নি করে এসে এখন একটু রেস্ট নিলে নিলে হতো না? নক্ষত্র তিতিক্ষার দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। নক্ষত্র ওর আম্মুর দিকে তাকিয়ে ছোট্ট করে বলল, আম্মু, আমার একটু কাজ আছে। নক্ষত্রের আম্মু আর কথা বাড়ালো না, কিন্তু বড় মামির মেয়ে পাতা নক্ষত্রের আম্মুকে উদ্দেশ্য করে বলল, ওকে মনি, তুমি এত টেনশন করছো কেন? ভাইয়ার এখন আর এক্সট্রা এনার্জি প্রয়োজন নেই। ভাইয়ার পাওয়ার ব্যাক তো ভাইয়ার সাথেই যাচ্ছে। পাতার কথা শুনে নক্ষত্রও হাসল। নক্ষত্র অদ্রি আর পাতার দিকে তাকিয়ে বলল, ফিরে এসে আপনাদের প্রাপ্য পিটুনিটুকু পরিশোধ করে দিব। নক্ষত্রের কথা শুনে অদ্রি আর পাতা একে অপরের দিকে তাকালো। নক্ষত্রের আম্মু তিতিক্ষাকে রেডি হয়ে আসতে বলল। তিতিক্ষা রুমে যেতে যেতে পাতার পুরো কথাটাই শুনেছে। এইদিকে নক্ষত্রের সাথে এখন ওর যেতে হবে, এটা ভাবলেই ওর শরীরে পশম দাঁড়িয়ে যাচ্ছে। নক্ষত্র ছোট্ট মামার থেকে গাড়ির চাবিটা নিল আর নিজেও শীতের ড্রেস পরে আসলো। নক্ষত্রের আম্মু তিতিক্ষা রুমে এসে দেখে তিতিক্ষা চুপ করে বসে আছে। তিতিক্ষা অসহায় মুখ করে বলল, ও আম্মু, আমি না গেলে কিছু হবে? প্লিজ তোমার ছেলেকে বলো না যে আমি যাব না। নক্ষত্রের আম্মু তিতিক্ষার কথা শুনে রাগী চোখে তিতিক্ষার দিকে তাকালো। নক্ষত্রের আম্মুর রাগী চোখে তাকানো দেখে তিতিক্ষা ওর চোখ নামিয়ে নিল। নক্ষত্রের আম্মু তিতিক্ষাকে রেডি করতে করতে বলল, নিজের ফিয়ন্সের সাথে যাচ্ছিস, তাহলে এত লজ্জা কিসের শুনি? আমার ছেলেটা তোর সাথে সময় কাটাবে বলে শীতের মধ্যে তোকে নিয়ে ঘুরতে বের হচ্ছে, আর তুই কি না এখানে এসে লজ্জায় মরে যাচ্ছিস? তিতিক্ষা কিছু বলার ভাষা খুঁজে পেল না। নক্ষত্রের আম্মু যে এখন কিছুতেই তিতিক্ষার সাপোর্ট করবে না, এটা তিতিক্ষা খুব ভালো করেই বুঝলো। ওর শাশুড়ি মনে হয় পৃথিবীর প্রথম শাশুড়ি, যে ছেলের সাথে প্রেম করতে যেতে নিজের শাশুড়ি হয়ে বৌমাকে উৎসাহ দিচ্ছে। নক্ষত্রের আম্মু তিতিক্ষাকে নক্ষত্রের কাছে নিয়ে গিয়ে বলল, এই নে আমার মেয়েকে, যেমনভাবে দিলাম ঠিক তেমনভাবে যেন ফেরত পাই। যদি কোনোভাবে ওর ঠান্ডা লাগে তাহলে আমি তোর 12টা বাজাবো, মনে থাকে যেন। নক্ষত্র ওর আম্মুর কথা শুনে তিতিক্ষার দিকে তাকালো। তিতিক্ষাকে দেখতে পুরো পুতুলের মতো লাগছে। নক্ষত্রের আম্মু একদম বাচ্চাদের মতো তিতিক্ষাকে সাজিয়ে দিয়েছে। তিতিক্ষার আম্মু নক্ষত্রের আম্মুকে বারবার করে বলে দিয়েছে যে তিতিক্ষার অল্পতেই ঠান্ডা লাগে। তিতিক্ষাকে যেন উনি একটু দেখে শুনে রাখেন। নক্ষত্রের আম্মুও কোনো রিস্ক নিতে চান না, এই জন্য তিতিক্ষাকে উনি একেবারে মাথা থেকে পা পর্যন্ত শীতের পোশাকে মুড়িয়ে দিয়েছে। নক্ষত্র তিতিক্ষার দিক থেকে চোখ সরিয়ে মুচকি হেসে ওর আম্মুকে বলল, আমার বইয়েই গেছে তোমার পুতুল মেয়েকে ঠান্ডা লাগাতে। নক্ষত্রের আম্মু নক্ষত্রের পিঠে একটা থাবা দিল। নক্ষত্র তিতিক্ষাকে গাড়িতে উঠতে বসতে বলল। নক্ষত্র নিজেও গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসে পড়ল। নক্ষত্রের আম্মু ওদের সাবধানে যেতে বলল। নক্ষত্র ওর আম্মুকে আল্লাহ হাফিজ বলে গাড়ি স্টার্ট দিল। তিতিক্ষা জানালার দিকে তাকিয়ে চুপ করে বসে আছে। নক্ষত্র তিতিক্ষাকে উদ্দেশ্য করে বলল, এই যে পুতুল কন্যা, আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? এভাবে চুপ করে আছেন কেন? তিতিক্ষা এক নজর নক্ষত্রের দিকে তাকালো। নক্ষত্র মিটিমিটি হাসছে। তিতিক্ষা নক্ষত্রের দিক থেকে চোখ সরিয়ে মৃদু কণ্ঠে বলল, ভয় পাবো কেন? নক্ষত্র তিতিক্ষার কথা শুনে আবারও হাসল। তিতিক্ষা লজ্জামাখা মুখটা নক্ষত্রের রাতের ঘুম হারাম করার জন্য যথেষ্ট। নক্ষত্র তিতিক্ষাকে একটু রাগানোর জন্য বলল, তুমি কি জন্মগতই তোতলা নাকি বিয়েগত তোতলা?
নক্ষত্রের কথা শুনে তিতিক্ষা ভুরু কুঁচকে নক্ষত্রের দিকে তাকালো। জন্মগত শব্দটা মানে তিতিক্ষা খুব ভালো করেই বোঝে, কিন্তু বিয়েগত শব্দটা মানে তিতিক্ষার অজানা। তিতিক্ষা মাথা নিচু করে মৃদু স্বরে বলল, বিয়েগত, এই কথাটার মানে কি বুঝলাম না। নক্ষত্র এক হাত দিয়ে ডাইভিং করছে আর অন্য হাত দিয়ে নিজের চুলগুলোতে হাত বোলাচ্ছে। নক্ষত্রের ঠোঁটের কোণে দুষ্ট হাসি স্পষ্ট। নক্ষত্র তিতিক্ষাকে বলল, জন্মগত মানে জন্ম থেকেই, আর বিয়েগত মানে বিয়ে থেকেই। যদিও আমাদের বিয়ে হয়নি, তবে এঙ্গেজমেন্ট তো হয়েছে। পুরোপুরিভাবে আমি তোমাকে পাইনি, তবে এখন অর্ধেকটা তো পেয়েছি। এঙ্গেজমেন্ট হওয়ার আগ পর্যন্ত আমি জানতাম তুমি তোতলা না, কিন্তু এখন আমি কিছু জিজ্ঞাসা করলেই তুমি তোতলাও। ওই জন্য আমি ভাবলাম তুমি বিয়েগত তোতলা। তিতিক্ষা হতবম্ব হয়ে নক্ষত্রের দিকে তাকালো। নক্ষত্র যে এরকম একটা যুক্তি দেখাবে তিতিক্ষা কল্পনাও করেনি। নক্ষত্র একটু পর গাড়ি থামালো। তিতিক্ষাকে নামতে বলে সে নিজেও নামলো। অসম্ভব সুন্দর একটা ব্রিজের উপরে ওরা এসেছে। চারিদিকে লাইটের ঝলকানি। ব্রিজের উপর দিয়ে অনেক গাড়ি যাচ্ছে। ঠিক রাতে যমুনা সেতুর সৌন্দর্যটা যেমন দেখায়, কিছুটা তেমন মনে হলেও দুটো সৌন্দর্য দুই ধরনের। তিতিক্ষা নক্ষত্রের পাশে এসে দাঁড়ালো। তিতিক্ষা অবাক চোখে দেখছে ব্রিজের সৌন্দর্য, আর নক্ষত্র দেখছে তিতিক্ষার হাস্যোজ্জ্বল প্রাণবন্ত মুখশ্রীটাকে। তিতিক্ষা ওর দুই গালে হাত থেকে অবাক হয়ে নক্ষত্রকে জিজ্ঞাসা করলো, ওয়াও, এটা কোন জায়গা? জায়গাটা তো অসম্ভব সুন্দর। নক্ষত্র তিতিক্ষার দিকে তাকিয়ে বলল, যেটা ন্যাচারাল বিউটি সেটার সাথে কখনো কারো তুলনা হয় না। ন্যাচারাল হলো একদম সবার থেকে ভিন্ন কোয়ালিটির। তিতিক্ষা আবারও জানতে চাইলো ওরা এখন কোথায় আছে। নক্ষত্র ছোট্ট করে উত্তর দিল, এই ব্রিজটার নাম কিন ব্রিজ। এই ব্রিজটার এমন অদ্ভুত নাম শুনে তিতিক্ষা সামনের দিক থেকে ওর দৃষ্টি সরিয়ে নক্ষত্রের দিকে তাকালো। নক্ষত্র তিতিক্ষার আগ্রহসূচক দৃষ্টির মানে বুঝে নিজে থেকেই বলল, গত শতকের 30 দশকের দিকে আসাম প্রদেশের গভর্নর ছিলেন মাইকেল কিন। তিনি সিলেট সফরে আসেন। তার স্মৃতিকে অম্লান করে রাখতেই এই ব্রিজটি নির্মাণ হয় এবং এই ব্রিজটির নামকরণ করা হয় গভর্নর মাইকেল কিনের নামানুসারে। তিতিক্ষা এবার বুঝতে পারলো এমন অদ্ভুত নামের কারণ। আরও বেশ কিছুক্ষণ ওরা ওখানে থেকে গাড়িতে উঠে বসলো। 5 মিনিট পর নক্ষত্র আবার গাড়ি থামিয়ে তিতিক্ষাকে গাড়ি থেকে নামতে বলল। তিতিক্ষা গাড়ি থেকে নেমে নিচে দাঁড়ালো। নক্ষত্র গাড়ি লক করে তিতিক্ষাকে নিয়ে সামনে এগোলো। নক্ষত্র একটা চায়ের দোকানের সামনে এসে চাওয়ালাকে বলল, মামা 2 কাপ বুলেট চা দিয়েন। নক্ষত্রর এমন কথা শুনে দোকানি মাথা নাড়িয়ে বলল, তিতিক্ষা একটু দূরে দাঁড়িয়ে আছে, এখানে অনেকগুলো মানুষের ভিড় জমেছে চা খাওয়ার জন্য। নক্ষত্র তিতিক্ষার পাশে এসে দাঁড়াতেই একটা ছেলে এসে ওদের চা দিয়ে গেল। নক্ষত্র ছেলেটার হাত থেকে চায়ের কাপ দুটো নিল, এক কাপ তিতিক্ষার দিকে এগিয়ে দিল। তিতিক্ষা নক্ষত্রের হাত থেকে চায়ের কাপটা নিয়ে একটা চুমুক দিয়ে চোখ মুখ কুঁচকে নিল। তিতিক্ষার অবস্থা দেখে নক্ষত্র হো হো করে হেসে দিল। তিতিক্ষা অবাক চোখে নক্ষত্রের দিকে তাকিয়ে আছে। এই প্রথম নক্ষত্রকে তিতিক্ষা এইভাবে হাসতে দেখল। নক্ষত্র যে এমন প্রাণ খোলা হাসি হাসতে পারে এটা তিতিক্ষা আজকে জানল। নক্ষত্র হাসি থামিয়ে বলল, এটা সাধারণ চা না, এই চায়ের নাম বুলেট চা। তেঁতুল, লবণ, কাঁচামরিচ চা আর চিনির সংমিশ্রণে এই চাটা বানানো হয়। এর টেস্টটা দারুণ না? তিতিক্ষা নক্ষত্রের কথায় মাথা নাড়িয়ে শুধু হ্যাঁ বোঝালো। নক্ষত্রের হাসির শব্দটা তিতিক্ষার কানের কাছে বেজে উঠছে। ওর হৃদস্পন্দনটা আবার কম্পিত হতে শুরু করেছে। তিতিক্ষা চায়ের কাপটা হাতে নিয়ে একটা পা এক পা করে সামনের দিকে এগোচ্ছে আর চায়ে চুমুক দিচ্ছে। এই চায়ের টেস্টটা আসলে অসাধারণ। হুট করে কোথা থেকে একটা লোক এসে তিতিক্ষার পাশে দাঁড়ালো। তিতিক্ষা লোকটাকে দেখে নক্ষত্রের দিকে এগিয়ে আসতেই লোকটিও তিতিক্ষার সাথে সাথে হাঁটতে শুরু করলো। নক্ষত্রের দৃষ্টি ওদের দিকে নিবদ্ধ। লোকটার এমন কাজে তিতিক্ষা দ্রুত পায়ে
এসে নক্ষত্রের পাশে দাঁড়ালো। নক্ষত্র লোকটার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে একটু জোরে বলল, আপনি কি আমার বউয়ের পাশে দাঁড়াতে চাচ্ছেন? নক্ষত্রের মুখে বউ শব্দটা শুনে লোকটি থমকে দাঁড়িয়ে গেল। সেই লোকটি ভেবেছিল তিতিক্ষা একা, এই জন্য তিতিক্ষাকে ডিস্টার্ব করতে এসেছিল। একা মেয়ে থাকলে যেরকম হয়ে থাকে। নক্ষত্র তিতিক্ষার হাত ধরে লোকটির সামনে এসে দাঁড়ালো। লোকটি মুখ কাচু মাচু করে দাঁড়িয়ে আছে। নক্ষত্র মুচকি হেসে তিতিক্ষার দিকে তাকিয়ে বলল, উনি তোমার মামার বয়সী। ওনাকে মামা সম্বোধন করে ওনার সাথে ইন্ট্রোডিউস করে নাও। আর মামা, আপনি আপনার ভাগ্নিকে কি বলবেন? লোকটি আমতা আমতা করে জোরপূর্বক একটা হাসি দিল। মাইনকার চিপাই পড়লে মানুষ যেমন হাসিটা দেয় তেমন। নক্ষত্রের ঠান্ডা মাথায় দেওয়া বাঁশ লোকটি বিনা বাক্যে হজম করে নিল। চায়ের দোকানে কয়েকজন এগিয়ে আসলো। ওনারাও এতক্ষণ লোকটির কাণ্ড দেখেছিল। দোকানের ছেলেগুলো লোকটিকে কিছু বলতে যাবে, তখনই লোকটি এদিক ওদিক তাকিয়ে ভোর দৌড় দিয়ে সেই স্থান ত্যাগ করলো। তিতিক্ষা নক্ষত্রের মুখপানে চেয়ে আছে। নক্ষত্র চায়ের বিল দিয়ে ওখান থেকে সরে আসলো। সাথে তিতিক্ষা ছিল, এই জন্য নক্ষত্র ছেলেটাকে তেমন কিছু বলেনি। বড় মামা আর নক্ষত্রের আম্মু বসে গল্প করছে। পাশে ছোট মামি বসে ফল খাচ্ছে। বড় মামি নক্ষত্রের আম্মুর দিকে তাকিয়ে বলল, আপা, নক্ষত্র আর তিতিক্ষাকে এভাবে একা ছেড়ে দেওয়া কি ঠিক হচ্ছে? নক্ষত্রের আম্মু মুচকি হেসে বলল, দিন পাল্টাচ্ছে এখন। তিতিক্ষা নক্ষত্রকে চেনা ও চেনে না জানে না। ওদের তো দুজন দুজনকে চেনা উচিত, সময় দেওয়া উচিত। আর নক্ষত্রের উপর আমার বিশ্বাস আছে। নক্ষত্র গাড়িতে বসেই তিতিক্ষাকে এইটা ওটা দেখাচ্ছে। এই ব্যাপারটা নিয়ে তিতিক্ষা তখন ভয় পেয়েছিল, কিন্তু নক্ষত্র ব্যাপারটাকে এমনভাবে সমাধান করবে তিতিক্ষা ভাবতেও পারেনি। নক্ষত্রকে নিয়ে তিতিক্ষার মনে অদ্ভুত একটা অনুভূতির বাসা বেঁধেছে। তিতিক্ষা একবার নক্ষত্রের দিকে তাকাতেই নক্ষত্রের সাথে চোখাচোখি হয়ে গেল। তিতিক্ষার সাথে সাথে চোখ নামিয়ে নিল। নক্ষত্র মুচকি হাসল। তিতিক্ষা মাথা নিচু করে আর আঙ্গুল মোচড়াচ্ছে। নক্ষত্র তিতিক্ষাকে স্বাভাবিক করতে বলল, তিতিক্ষা, তুমি কি তা সিলেটি মাত বোঝনি? তিতিক্ষা নক্ষত্রের মুখে সিলেটি কথা শুনে হাসলো আর বলল, একটু আধটু বোঝে। নক্ষত্র ও ঠোঁটের কোণে দুষ্টু হাসির রেখা টেনে বলল, আমার ট্যামেটু বউ, তোমারে ফতুল ওর লাখান লাগের খালকে থাকি আমরা দুইজনে মন কুলিয়া প্রেম প্রেম কর্মু। তিতিক্ষা নক্ষত্রের কথা বুঝতে একটুও সময় লাগেনি। তিতিক্ষা নক্ষত্রের কথা শুনে দুই হাত মুখে ঢেকে নিল আর নক্ষত্র হো হো করে হেসে দিল। নক্ষত্রের কথা বুঝতে তিতিক্ষার একটুও সময় লাগেনি। তিতিক্ষা নক্ষত্রের কথা শুনে দুই হাত মুখ ঢেকে নিল আর নক্ষত্র হো হো করে হেসে দিল। নক্ষত্র তিতিক্ষাকে লজ্জাতে ফেলে আবারও ওর লজ্জামাখা মুখশ্রীটা দর্শন করে নিল। নক্ষত্রের ইচ্ছে করে ওকে বারবার লজ্জাতে ফেলতে চাইছে, এটা তিতিক্ষারও বুঝতে আর বাকি নেই। তিতিক্ষার লজ্জামাখা মুখশ্রীটাকে দেখার জন্যই নক্ষত্র তিতিক্ষাকে বারবার লজ্জায় ফেলতেও দ্বিধা করছে না। লজ্জা পেয়ে গাল দুটো লাল বর্ণ ধারণ হয়। তিতিক্ষা দ্রুত ওর চোখ সরিয়ে নেওয়াটা নক্ষত্র কেন জানি খুব ভালো লাগে। তিতিক্ষা নক্ষত্রের চোখের দিকে সরাসরি কখনোই তাকায় না। এই ব্যাপারটা নক্ষত্র খুব ভালোভাবে লক্ষ্য করেছে। প্রতিবারই ভুল করে চোখাচোখি হলেও তিতিক্ষার সাথে সাথে চোখ নামিয়ে ফেলে, যেন নক্ষত্রের চোখের দিকে তাকালে সে অনুভূতির অতল গহ্বরে তলিয়ে যাবে। অজানা অনুভূতিরা এসে তাকে যেন পূর্ণভাবে গ্রাস করে নেবে। ভুল করেও যখন ওদের চোখাচোখি হয়ে যায়, তখন একবার তাকানোতেই তিতিক্ষা বুঝতে পারে নক্ষত্রের চোখে অজানা এক মাদকতাই ছড়াছড়ি। যে মাদকতা থেকে নিজেকে নিস্তার করার সাহসিকতা তিতিক্ষার কোনোদিনও হয়ে উঠবে কিনা জানা নেই। তিতিক্ষা বাইরের দিকে তাকিয়ে আছে। রাতে ঘুরে বেড়ানোর ব্যাপারটা তিতিক্ষার আগে থেকেই খুব পছন্দের। কেন জানি রাতটাকে বেড়ানোর জন্য ওর মোক্ষম সময় বলে মনে হয়। রাতের বেলায় মানুষের আনাগোনা কম থাকে, সৌন্দর্যটাকেও ভালো করে উপভোগ করা যায়। মৃদু বাতাস, বনফুলের সুগন্ধ, রাতের লাইটের ঝলকানি, কয়েকজন মানুষের আনাগোনা, মাথার উপরে লক্ষ লক্ষ নক্ষত্রের মেলা। ঠিক তার বিপরীত পাশে বড় একটা চাঁদ। এত এত নক্ষত্রের ভিড়ে চাঁদ ওর সবচেয়ে আলোটুকু দিয়ে
অন্ধকারে নিরাময় করার চেষ্টা করবে। লক্ষ লক্ষ নক্ষত্ররা তাদের এক চিমটি আলো দিয়ে জানান দিবে রাতের অন্ধকারে তারা উপস্থিত। এর সাথে পাশে যদি প্রিয় মানুষটা থাকে তাহলে তো কথাই নেই। পরম যত্নে আঙ্গুলের আঙ্গুল রেখে মৃদু পায়ে হেঁটে দুজন দুজনের অনুভূতিকে ভালোবাসার চাদরে মুড়িয়ে একসাথে সামনের পথে অগ্রসর হবে। আবার কখনো প্রিয়জনের সঙ্গে একই রিস্কায় একই চাদরের আড়ালে উষ্ণতা উপভোগ করে নেবে। এমন টুকরো টুকরো অনুভূতিগুলোই তো ধীরে ধীরে অনুভূতির শীর্ষবিন্দুতে রূপান্তরিত হবে। তিতিক্ষা চুপ করে আছে, কিন্তু ওর ওষ্ঠর কোণে মুচকি হাসির রেখা স্পষ্ট। তিতিক্ষাকে হাসতে দেখে নক্ষত্রের মনটা আরো ভালো হয়ে গেল। নক্ষত্র চেয়েছিল তিতিক্ষা ওর সাথে একটু সময় কাটাক, দুজনকে কাছে থেকে অনুভব করুক, খুব কাছ থেকে চিনে নিক একে অপরের ভালো লাগা মন্দ লাগাগুলোকে। এই প্রথম নক্ষত্র তিতিক্ষার সাথে সময় কাটানোর সুযোগ পেয়েছে, এই জন্য সে এই সময়টুকু কাজে লাগাচ্ছে। নক্ষত্র ওর ঠোঁটের কোণে দুষ্ট হাসির রেখা টেনে আবারও বলল, ওই ফুরি, আমি তোমার কিতা? তুমি আমারে দেখিয়া অত শরম পাও খেনে? নক্ষত্রের কথা শুনে তিতিক্ষা হাসল। গাড়ির স্পিডটা কমিয়ে দিয়ে নক্ষত্র ধীর কণ্ঠে বলল, ও ফুতুল বউ, আমার পক্ষে আপনারে দূরে রাখা সম্ভব না। অনুভূতিরা আমারে আইনজা খড়ি ধরছে। যত আউগেন ফাড়ি তোমারে আমার বউ বানাইলাইমু। তিতিক্ষা মুখে হাত দিয়ে হাসছে। নক্ষত্রের কথা শুনে তিতিক্ষার গাল দুটো লাল হয়ে গেছে। নক্ষত্র আর চোখে তাকিয়ে দুষ্টু হেসে ড্রাইভে মন দিল। তিতিক্ষা শীতের রাতে সৌন্দর্যটাকে দেখতে থাকলো। নক্ষত্র সিলেটে আরো বেশ কিছু জিনিস তিতিক্ষাকে দেখালো। কিছুক্ষণ ঘোরাঘুরি করে রাতের ডিনার সেরে একেবারে ওরা বাসায় ফিরল। নক্ষত্র বাসার সামনে গাড়ি থামালো। তিতিক্ষা গাড়ি থেকে নামতে গেল, তখনই নক্ষত্র তিতিক্ষার হাত ধরে আটকে দিল। তিতিক্ষা ঘাড় ঘুরিয়ে নক্ষত্রের দিকে তাকালো। এই প্রথম নক্ষত্র তিতিক্ষার হাতটা স্পর্শ করলো। তিতিক্ষা নক্ষত্রের থেকে চোখ সরিয়ে নিল। তিতিক্ষার হৃদস্পন্দনটা দ্রুত গতিতে লাফানো শুরু করেছে। নক্ষত্র মুচকি হেসে হাতটা ছাড়িয়ে দিল, বলল, শীতের রাত, সাবধানে থাকবে। আর হ্যাঁ, ঠান্ডা যেন না লাগে। তিতিক্ষা মুচকি হেসে মাথা নাড়ালো। গাড়ি থেকে নেমে বাসে ঢুকে গেল। নক্ষত্র গাড়ি পার্ক করে ওর রুমে চলে গেল। বাসার সবাই ঘুমিয়ে গেছে। তিতিক্ষা পা টিপে টিপে রুমে ঢুকে দেখে অদ্রি ঘুমিয়ে গেছে। অদ্রি না ঘুমালে তিতিক্ষাকে যে এখন জেরা করা শুরু করত, এটা তিতিক্ষার অজানা নয়। রুমে দরজা আটকে তিতিক্ষা শব্দহীনভাবে ড্রেস বদলে ফ্রেশ হয়ে নিজেও শুয়ে পড়ল। বিভা আর তনুকা পাশাপাশি শুয়ে আছে। বিভা তনুকাকে জড়িয়ে ধরে বলল, আপু, আজকে নক্ষত্র ভাইয়া আমাকে ফোন দিয়েছিল। তনুকা হেসে বলল, দিতেই পারে। বিভা ওর মাথার নিচে বালিশটা ঠিকঠাক করে নিল। এরপর তনুকার দিকে ফিরে বলল, ভাইয়া ফোন দিয়ে সবার খোঁজ খবর নিল, আর টিটু আপুর কি পছন্দ অপছন্দ সবটা জেনে নিল, যাতে আপুর ওখানে কোনো সমস্যা না হয়। আপু আর ভাইয়া একসাথে আছে। উফ, ওরা এখন চড়িয়ে প্রেম করবে। থুর, আমি যে কি ভাবছি। টিটু আপু যে লজ্জাপতি, দেখা যাচ্ছে সে লজ্জায় ভাইয়ার থেকে 20 হাত দূরে দূরে থাকবে। তবে নক্ষত্র ভাইয়া আপুর প্রতি এতটা কেয়ার দেখে আমার খুবই ভালো লাগছে। রায়ান ভাইয়াও তো তোমাকে চোখে হারায়। টিটু আপু তোমার মতো খুব লাকি, তাই না রে আপু? তনুকা মুচকি হাসলো বিভার কথা শুনে। এরপর বলল, নক্ষত্র খুব ঠান্ডা স্বভাবের ছেলে। আর মেইন কথা হলো, আমাদের তিতুর জন্য নক্ষত্র একদম পারফেক্ট। নক্ষত্র রুমে আসতেই ওর ফোনের রিংটোন বেজে উঠল। রুহান ফোন দিয়েছে। নক্ষত্র জানালো সে সিলেটে এসেছে। আপাতত কিছুদিন সে সিলেটে থাকবে। রুহান যখন শুনল তিতিক্ষা এখানে আছে, তখন নক্ষত্রকে একটু খোঁচা মারল। বন্ধুরা যেমন মজা করে তেমন আর কি। নক্ষত্র কিছু বলল না, শুধু হাসল। তিতিক্ষার আব্বু তিতিক্ষার আম্মুকে তিতিক্ষার কথা জিজ্ঞাসা করলো। আজকে তিতিক্ষার সাথে কথা হয়নি ওর আম্মুর। তিতিক্ষা ফোন দিয়েছিল, কিন্তু তখন উনি ব্যস্ত ছিলেন, এই জন্য কথা বলতে পারেনি। যদিও জানে নক্ষত্রের আম্মু তিতিক্ষার সর্বোচ্চ খেয়াল রাখবে, তবুও একটু টেনশন হচ্ছে আর কি। মামুনি ফোন দিয়ে ওদের খোঁজ খবর নিয়েছে। তিতিক্ষার আম্মু তিতিক্ষার সাথে কথা না হলেও নক্ষত্রের সাথে হয়েছে। নক্ষত্র এখন সিলেটে আছে। এ কথা শুনে তিতিক্ষার আম্মু আরো নিশ্চিন্ত হয়েছেন। তিতিক্ষা শুয়ে থেকে মুচকি মুচকি হাসছে। নক্ষত্র যে ওর প্রতি কতটা কেয়ারিং, এটা খুব ভালো করে তিতিক্ষা বুঝতে পারছে।
এই প্রথম নক্ষত্রের সাথে কাটানো মুহূর্তটুকু তিতিক্ষার কাছে স্মরণীয় হয়ে থাকবে। তিতিক্ষা কিছু একটা ভেবে বালিশের পাশে থেকে ওর ফোনটা তুলে নক্ষত্রকে মেসেজ করলো। নাহিয়ান আবরার, আপনাকে ধন্যবাদ। মেসেজটা সেন্ড করতে তিতিক্ষা নিজেই লজ্জা পেল। নক্ষত্রের হাতে এখন ফোনটা ছিল। মেসেজ টোন বেজে উঠতে তিতিক্ষার মেসেজটা দেখে নক্ষত্রর সাথে রিপ্লাই দিল। শুধু ধন্যবাদে কাজ হবে না, অন্য কিছু চাই। তিতিক্ষা মেসেজটা পড়ে নক্ষত্রকে মেসেজ লিখল। কি চাই? তিতিক্ষা মেসেজটা লিখে সেন্ড করার আগেই নক্ষত্রের মেসেজ আসলো। তিতিক্ষা মেসেজটা পড়ে হাসলো। যেদিন চাইবো সেদিন আমাকে ফেরাতে পারবে না। যখন আমার প্রয়োজন হবে ঠিক তখনই আমি তোমার থেকে চেয়ে নিব। তিতিক্ষা আর কথা বাড়ালো না, ফোনটা পাশে রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। নক্ষত্র শব্দ করে হাসার কথাটা মনে পড়তেই তিতিক্ষা নিজেই হেসে দিল। নক্ষত্র ফ্রেশ হয়ে এসে নিজেও শুয়ে পড়ল। যদিও দুজনের চোখেই ঘুম নেই, আজকে মনে হয় ওদের চোখে আর ঘুম আসবে না, কারণ দুজনেই তো একে অপরকে নিয়ে ভাবতে বিভোর। প্রিয় মানুষটাকে হাজারো স্বপ্ন বুনছে ওদের অনুভূতিরা। পরের দিন সকালে নক্ষত্র ফ্রেশ হয়ে মামাদের বাসায় আসলো। তিতিক্ষা, পাতা আর অদ্রি তিনজনে মিলে হাঁটতে বের হয়েছিল। ওর নানুর বাসার পাশে ওদের সবজি ক্ষেত। এটা নক্ষত্রের ছোট মামা করেছে টাটকা সবজি খাওয়ার জন্য। পাতা একটা ডালা হাতে নিয়ে গিয়েছিল। সেই ক্ষেত থেকেই টমেটো, ধনেপাতা, লাল শাক আর বেগুন তুলে আনলো। একদম টাটকা খাওয়ার জন্য, দেখতেও সুন্দর দেখাচ্ছে। তিতিক্ষা এই প্রথম খেতে ঢুকে নিজের হাতে শাক তুলেছে, আর অদ্রি সে তো সেলফি তুলতে ব্যস্ত। হালকা হালকা কুয়াশা জমে আছে শাকগুলোর পাতার উপর। পাশেই ঘাসগুলো কুয়াশাতে ভিজে একাকার হয়ে আছে। একটু দূরে শিউলি গাছের নিচে অনেকগুলো শিউলি ফুল পড়ে আছে। তিতিক্ষা এক মুঠো ফুল তুলে নিল। এরপর তিনজনেই বাসায় ঢুকলো। নক্ষত্রের আম্মু তিনজনকে বকা দিয়ে দ্রুত ফ্রেশ হয়ে আসতে বললেন। বকা খেয়ে তিনজনই হাসতে হাসতে রুমে চলে গেল। তিতিক্ষার রুমের দিকে এগোতেই নক্ষত্রের সাথে চোখাচোখি হলো। নক্ষত্র কফির মগ হাতে নিয়ে বসেছিল। মিস্টার আবরার ফোনে কথা বলতে বলতে এসে নক্ষত্রের পাশে বসলেন। নক্ষত্র ইশারায় তিতিক্ষাকে বলল, মাথাতে কুয়াশা পড়েছে, দ্রুত মাথা মুছে নাও। বড় মামি নক্ষত্রের আম্মু আরো কয়েকজন মিলে রান্নাঘরে নাস্তা রেডি করছে। তিতিক্ষা ফ্রেশ হয়ে আসতেই সবাই একসাথে খেতে বসলো। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। নক্ষত্র পানির গ্লাস হাতে নিয়ে তিতিক্ষাকে বলল, তিতিক্ষার রেডি হয়ে নাও, আমাদের বের হতে হবে। তিতিক্ষা নক্ষত্রের আম্মুর দিকে তাকালো। নক্ষত্রের আম্মু তিতিক্ষাকে রুমে নিয়ে গেল। উনি নিজ হাতে জিন্স আর লাল কামিজ বের করে দিলেন। তিতিক্ষা চেঞ্জ করে এসে দাঁড়ালো। নক্ষত্রের আম্মু তিতিক্ষার চুলগুলো রিবন দিয়ে উঁচু করে ঝুঁটি করে দিল, আর কামিজের উপরে কালো লেডিস জ্যাকেট পরিয়ে দিলেন যাতে বাহিরের বাতাস সে শীত না লাগে। লাল শিফনের ওড়নাটা পরিয়ে দিল নেক র্যাপ স্টাইলে। এই ধরনের স্টাইলের ওড়নাকে ঘাড়ের দুই দিকে পিছিয়ে স্টাইলের মতো নেওয়া হয়ে থাকে, যা দেখতে ভীষণ স্মার্ট লাগে। নক্ষত্রের আম্মু তিতিক্ষাকে ওনার মনের মতো করে রেডি করিয়ে দিল। নক্ষত্রের আম্মু যথেষ্ট স্টাইলিস্ট, এই জন্য ছেলের বউকেও উনি স্টাইলিস্টভাবে সাজিয়ে দিল। তিতিক্ষা রুমে গিয়ে রেডি হয়ে এসে দাঁড়াতেই নক্ষত্র তখন চলে আসলো। অদ্ভুতভাবে নক্ষত্র কালো আর লাল মিশিয়ে পড়েছে। নক্ষত্রের লাল আর কালোর মিশ্রণের টি শার্ট, আর টি শার্টের উপরে কালো জ্যাকেট। যদিও জ্যাকেটটা বেশ স্টাইলিশের সাথে কালো জিন্স। তাদের দুজনকে দেখে নানু বলল, দুইও ঘুরে যে বালা লাগে, জলদি বিয়া খরায় নাত মানুষের মুখ দেখা।